কি খবর? সবাই ভালো তো? বৃষ্টির দিনে আমরাও এখানে বেশ ভালো আছি। বাবাই তুই এই বৃষ্টিতে ভিজছিস? আরে এই বৃষ্টিতে পাখিরা ভেজে, মানুষের সারা শরীর ভেজে না এই বৃষ্টিতে। যা গরম পড়েছিল তাতে করে এই বৃষ্টিতে কোনো কাজ হবে না, আরো জোর বৃষ্টি দরকার। বাবাই এদিকে ভেজার আশায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওর আশা অনুপাতে বৃষ্টি ঠিক পড়ছে না। আর বৃষ্টির দিনে এদিকে শুরু হয়ে গেছে মুড়ি ঘন্ট রান্না। কি বলছিস? বাজ গায়ে পড়বে না তো? আমি শুনতে পাচ্ছি না। কি বাজ গায়ে পড়বে না তো? বাজ তো পড়ছেই না, মেঘ ডাকছে। মেঘ তোর গায়ে পড়বে এরকম করে দাম? কথা শোনো, মেঘ গায়ে পড়বে না তো। এখন রাত্রির ৮টা মতো বাজে। চলো ডিনারটা বানাতে বানাতে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। রাতের জন্য একটু কাবলি ছোলার ঘুগনি বানাবো, আর বাবার জন্য একটু কুরকুরে চিকেন। তবে শোনো, গুরচরণ সিং নামে এক ব্যক্তি রোজ সকালের মতো মর্নিং ওয়াকে বেরোয়। তিনি হাঁটতে হাঁটতে নিজের এলাকারই মুদিখানার দোকান অবধি এসে পড়েন, কিন্তু দেখেন তখনও দোকানটা খোলেনি। এমনিতে তো রোজ ৬টার সময় দোকানটা খুলে যায়, কিন্তু সেদিন সেই সময় ৬:২০ বেজে গেছিল, তবুও দোকানটা খোলে। গত ২২ বছর ধরে ওনারা প্রতিবেশী, কিন্তু গত ২২ বছরে কখনো এমনটা হয়নি। কিন্তু এইবার এইসব দেখে গুরচরণজির সন্দেহ হওয়াতে তিনি সোজা চলে গেলেন ওই দোকানদারের বাড়িতে। ওই সময় বাড়ির মেন গেটটা কিন্তু খোলাই ছিল, তাই গুরচরণজি কোনো কিছু না ভেবে সোজা ভেতরে চলে গেলেন, এবং ভেতরে গিয়ে তিনি যা দেখলেন তার তো লোম খাড়া হয়ে গেল। এরপরেই কয়েক মিনিটের মধ্যে বাড়ির বাইরে প্রতিবেশীদের ভিড় লেগে গেল, আর তার সাথে সাথেই চলে এলো বাড়ির বাইরে পুলিশ। এরা সবাই ভেতরে ঢুকে দেখলো ওই বাড়ির ১১ জন সদস্য, ১১ জনই গলায় দড়ি দিয়ে ঝুলছে। ১০ জন সবাই একসাথে ঝুলছে, আর সকলের চোখ বাঁধা এবং হাতগুলো পেছন দিকে বাঁধা। আর বাড়ির যিনি বয়স্ক সদস্যা, তিনি তার ঘরে মেঝেতে পড়ে আছেন একই অবস্থায়। প্রথম প্রশ্নই হবে কি করে হলো, আর সেটা জানার জন্য আমাদেরকে একটু অতীতে যেতে হবে। ১৯৯৯ সালে এই ফ্যামিলি রাজস্থান থেকে দিল্লিতে আসে। দিল্লিতে আসার পরে এই প্লাইউডের ব্যবসা আর মুদির দোকান ভালোই চলছিল। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে এই পরিবারটি খুব হেল্পফুল ছিল আর খুব মিশুকে টাইপের ছিল। টাকা পয়সার কিন্তু কখনো কোনো অভাব ছিল না। পরিবারে ছিল বয়স্ক বিধবা মা, তার ২ ছেলে, ২ ছেলের ২ বউ, এবং বড় ছেলের ১ ছেলে এবং ২ মেয়ে ছিল, আর ছোট ছেলের একটিই ছেলে ছিল। আর বৃদ্ধা মহিলার একটি মেয়েও ছিল, তার আবার একটি মেয়ে ছিল। মানে এই ফ্যামিলিতে ৩টে জেনারেশন একসাথে থাকতো। পুলিশ যখন পুরো বাড়িটা ইনভেস্টিগেশন করছিল, তখন পুলিশ অনেকগুলো ডায়েরি পেয়েছিল। ডায়েরিতে বেশ কিছু নিয়মবিধি লেখা ছিল, আর এই ফ্যামিলি সেই নিয়মবিধি মেনেই চলতো। আর নিয়মবিধিগুলো পড়ে পুলিশ বুঝতে পেরেছিল যে সেগুলো কোনো অলৌকিক শক্তির দিকে ইশারা করছে। এরপরেই প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করতেই বেশ কিছু নতুন তথ্য উঠে আসে। এই পরিবারের যে ছোট ছেলে, তার নাম ছিল ললিত। বেশ কিছু বছর আগে তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়, এবং সে তারপরে সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আর তার পরপরই তার বাবা মারা যায়, এবং এরপরে সে পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিল। বাবাকে দাহ করার পরেই বাড়িতে 10 দিনের একটা পাঠের রিচুয়াল ওদের ছিল। তার ঠিক 10 দিনের মধ্যেই একদিন পাঠ চলাকালীন এই ছোট ছেলে ললিত চোখ বন্ধ অবস্থায় পাঠ করতে করতেই হঠাৎ করে উঠে দাঁড়ায়, আর ওম 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 চিল্লাতে থাকে, ঠিক তেমনই যেমনটা তার বাবা রোজ সকালে জপ করতেন। ঠিক তখনই এক প্রতিবেশী চেঁচিয়ে ওঠেন, কি হয়েছে ললিত? ললিত তখন বলেন, বাবা রোজ আমার স্বপ্নে আসেন এবং বলেন আমি আবার ফিরে আসব। এই ঘটনার পর থেকে ওই বাড়িতে রোজ রাত ৯টা থেকে কীর্তন শুরু হয়, যাতে কখনো কখনো প্রতিবেশীরাও অংশগ্রহণ করতেন। ললিতের ফোন দেখে পুলিশ বুঝতে পারে ললিত প্রচণ্ডভাবে অলৌকিক শক্তিতে বিশ্বাসী হয়ে পড়েছিল। সে মাঝে মধ্যে কবরস্থানে যেত, মোবাইলে সবসময় ওয়েব সিরিজ দেখত ভূতের। কিছুদিন পর থেকেই ললিতের ইনস্ট্রাকশন অনুযায়ী ফ্যামিলির সমস্ত নিয়মকানুন পরিবর্তন হয়ে গেল, সবাই ভেজিটেরিয়ান হয়ে গেল। ললিত ডায়েরিতে ইনস্ট্রাকশন লিখত, আর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সেই ইনস্ট্রাকশন মেনে চলতো।
অতগুলো ডায়েরির মধ্যে একটি ডায়েরিতে স্পষ্টভাবে লেখা ছিল তারা সকলে মিলে একসাথে ঝুলে পড়ার পর একটি সুপার ন্যাচারাল পাওয়ার এসে তাদের সকলকে বাঁচিয়ে দেবে। ডায়েরিতে এও লেখা ছিল যে ঝুলে পড়ার 6 দিন আগে থেকে তাদেরকে কি কি বিধি পালন করতে হবে। মৃত্যুর সময় লেখা ছিল বৃহস্পতিবার অথবা রবিবার রাত্রির 12টা থেকে 1টার মধ্যে হতে হবে। ডায়েরির ফাইনাল অ্যাক্টে লেখা ছিল যে যখন মাটি কাঁপবে আর আকাশ ভীষণভাবে গর্জে উঠবে তখন আমি তোমাদের বাঁচাতে আসব। প্রতিবেশীরা অনেকেই দেখে ক্লিয়ার করেছিলেন যে ডায়েরির হাতের লেখাটা ললিতের নয়। তাহলে হাতের লেখাটা কার? হাতের লেখাটা কি ললিতের বাবার? তাহলে কি ললিতের বাবাই এতদিন ধরে ডায়েরিতে ইনস্ট্রাকশন লিখছিলেন? যেদিন রাতে এই সমস্ত ঘটনা ঘটেছিল তার আগে বাড়ির ছেলে মেয়েরা দোকান থেকে নানান রকমের জিনিসপত্র নিয়ে এসেছিল যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। তারা কিনেছিল বেশ কিছু টুল এবং বেশ কিছু দড়ি যেগুলো তাদের আত্মহত্যার কাজে সাহায্য করবে। তাহলে কি তারা আগে থেকে জানতো যে তাদের মৃত্যু হয়ে যাবে? পুলিশ কিন্তু পুরোপুরি বুঝে গেছিল যে ললিতের মানসিক সমস্যা ছিল, আর এই রোগে মানুষ বাস্তব জীবন ছেড়ে নিজের তৈরি করা কাল্পনিক জগতে বাঁচতে শুরু করে। এই রোগে মানুষের হ্যালুসিনেশন পর্যন্ত হতে পারে। পুলিশ এটাও মেনে নিয়েছিল যে ওদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই এই রোগে আক্রান্ত হয়েছিল, আর বাড়ির প্রত্যেকেই মানে বয়স্ক থেকে ছোট প্রত্যেকেই এই ললিতকে ফলো করতো। ললিত যা ইনস্ট্রাকশন দিত তাদের সবাইকে সেটাই মেনে চলতে হতো। ললিত কিন্তু কখনো তাদেরকে জোর জবরদস্তি বা বাধ্য করেনি এই সমস্ত কাজ করার জন্য। তারা নিজেরাই স্ব ইচ্ছায় এই সমস্ত কাজ করত বা নিয়মবিধি মেনে চলতো। অথচ খবর নিয়ে জানা যায় যে বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু উচ্চশিক্ষিত ছিলেন। পরের জেনারেশন বড় বড় জায়গায় চাকরিও করত, কিন্তু তারা চাকরি ক্ষেত্রে কোথাও কারোর সাথে খুব একটা মিশতে পারতো না। এক্ষেত্রে ডায়েরিতে পরিষ্কারভাবে লেখা ছিল যে বাইরে কিন্তু কারোর সাথে খুব বেশি মেলামেশা করা যাবে না। কেউ যদি এই সমস্ত নিয়ম মানতে রাজি না হতো তার জন্য কিন্তু শাস্তিও লেখা ছিল ডায়েরিতে। ইনভেস্টিগেশন চলাকালীন পুলিশ জানিয়েছিল বটগাছের ঝুড়িগুলোকে যেমন ঝুলতে দেখা যায় ঠিক তেমনই ছাদের সিলিংয়ে বিভিন্ন রকম রঙের ওড়না দিয়ে সবাই মিলে একসাথে ঝুলে পড়েছিল। মানে গত 11 বছর ধরে ওই ডায়েরির ইনস্ট্রাকশন ফলো করছে এই ফ্যামিলি। ডায়েরির লেখা অনুযায়ী ডায়েরিতে যা যা কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কিছু সত্যি হয়েছে এতদিন অবধি। মানে ডায়েরিতে লেখা হচ্ছে অমুক জায়গায় মেয়ের বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে, তো সেখানেই মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাই সত্যি হচ্ছে, মেয়ে সত্যিই ভালো আছে। বা ব্যবসার ক্ষেত্রে যদি লেখা হচ্ছে যে অমুক জায়গায় ইনভেস্ট করলে ব্যবসায় আয় উন্নতি প্রচুর বাড়বে, তো তারা সেখানেই ইনভেস্ট করছে এবং ব্যবসার আয় উন্নতি সত্যি ভীষণভাবে বেড়ে গিয়েছে। তো সত্যিই তো এরকমভাবে যদি অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে বিশ্বাস অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো যথারীতি ডায়েরিতে ফাইনাল ইনস্ট্রাকশন ছিল যে তোমরা সবাই মিলে যদি এইভাবে আত্মহত্যা করো তাহলে তোমরা মোক্ষ লাভ করবে। আর এই বিশ্বাসই ওদের জন্য কাল হয়ে উঠল। ফাইনালি না হলো মোক্ষ লাভ আর না এলো কেউ বাঁচাতে, শুধু শুধু 11টা প্রাণ শেষ হয়ে গেল এইভাবে। ঘটনাটা নিয়ে দিল্লিবাসী এখনও অবধি কনফিউজড। হ্যাঁ, এটা কোনো গল্প নয়, মানে কাল্পনিক গল্প নয়, এটাও একটি সত্যি ঘটনা, দিল্লির একটি সত্যি ঘটনা। পুলিশ সব রকমভাবে তদন্ত করে এবং অনেক দিন ধরে তদন্ত করে এবং শেষমেশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে এরা সবাই এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কুসংস্কারের শিকার হয়েছিল। কিন্তু এটা মানতে কোথাও যেন ভীষণভাবেই অসুবিধা হচ্ছে, কারণ ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ছিল উচ্চশিক্ষিত। শুধু তাই নয়, ভীষণ হাসি খুশি এবং মিশুকে একটা পরিবার ছিল। আশেপাশে পাড়া প্রতিবেশী প্রত্যেকটা অকেশনে তারা হাজির হতো। হ্যাঁ, তাদের মধ্যে কোনো রকমভাবে কোনো রকম অ্যাবনর্মাল কোনো কিছু পাড়া প্রতিবেশীরা কখনো দেখতে পায়নি। তো হঠাৎ করে এই ঘটনায় সবাই ভীষণভাবে অবাক হয়ে পড়েছিল। অবাক কথাটা হয়তো এক্ষেত্রে প্রযোজ্য নয়, তারা রীতিমতো সবাই আকাশ থেকে পড়েছিল। যাই হোক, ঘটনাটা ছিল এটুকুই। আর ঘটনাটা সম্পর্কে আমি এটুকুনি বলতে পারি যে পুরোপুরি একটা কনফিউজড একটা ব্যাপার। আর তোমাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কিছু মন্তব্য থাকলে কমেন্ট অবশ্যই করো। দেখো, তোমাদের সাথে গল্পটা শেয়ার করতে করতে আমার কাবলি ছোলার ঘুগনিটা পুরোপুরি রেডি। এই কেলেঙ্কারি করেছে, মনে হচ্ছে নুন দিতে ভুলে গেছি, বুঝলে? চলো একটু নুন দিয়ে দিই। ভাগ্যি সেই সময় বুঝে গেছিলাম, নাহলে খেতে গিয়ে সবার যে কী হয়রানি হতো। আজ ঘরে বিশেষ কিছু ছিল না, তাই ঘরে যা কিছু ছিল তাই দিয়েই অল্প একটু ঘুগনি বানালাম রাত্রে সবাই খাবে বলে। আর বাবাইয়ের ক্রিস্পি চিকেনটা, মানে কুরকুরে দিয়ে যে চিকেনটা,
ওটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু সত্যি বলতে তোমাদের দেখানোর মতো উপযুক্ত হয়নি, তাই আর দেখালাম না। একবারে ওকে দিয়ে টেস্ট করাবো, প্রথমবার করলাম, জানি না কেমন হয়েছে, দেখি ও কি বলে খেয়ে। আর কাবলি ছোলার এই ঘুগনিটা ফার্স্ট টাইম দই দিয়ে করলাম, তোমরাও কখনো ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর কিন্তু টেস্ট এসছে। কালারটা যদিও আনতে পারিনি, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এর সাথে যদি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া যেত তাহলে আরও বেশি সুন্দর লাগতো, যেমন একটু ক্যাপসিকাম, একটু ধনেপাতা, চাট মশলা, এইগুলো হলে পরে আরও জমে যেত, কিন্তু আমার তো ঘরে নেই আজকে এগুলো, তাই দিতে পারিনি। তবুও কিন্তু সুন্দর হয়েছে, তোমরা কখনো ট্রাই করো এইভাবে, দেখবে সত্যিই ভালো হয়েছে। চলো, হয়ে গেছে ঘুগনিটা, এবার এটাকে নামিয়ে বাবাইকে ওর ক্রিস্পি চিকেনটা দিই, আর দেখি তিনি কি বলেন, কেমন লাগছে। বাবাই, তোর কুরকুরে চিকেন রেডি। কেমন? সেই স্বাদ, ভালো হয়েছে? ঠিকঠাক বানাতে পেরেছি তো? এত স্বাদ কেন? আহ, ভালো আছে? যাক, আবার খাটনি সার্থক হয়েছে। সবকটা আমার তো। তোর জন্যই তো বানিয়েছি। না, মানিকেও একটু দিস। নে তোরা এবার মারামারি কর, ভিডিওটা ওখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।